আমার রাতপরীর সমস্ত বন্ধুরা কেমন আছে? আশা করি এই ঠান্ডায় সবার মাথাও ঠান্ডা আছে আর মন মেজাজ ভীষণ ফুরফুরে আছে। এমনিতেই তো শীতকাল মানেই ঘোরাঘুরি আর প্রেম করবার সিজন। শীতের মিঠে রোদ গায়ে মেখে প্রেম করার মজাটাই আলাদা, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগতো শীতকালের হালকা হালকা রোদে। না থাক, বাকিটা এখন আর বলবো না, সেই গল্পটা পরে কোনো একদিন করব। যারা যারা আজকে প্রথমবার আমার গলা শুনছো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাতপরী পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করো। তোমাদের মোটিভেশন ছাড়া আমি এগোবো কী করে বলো? আমি তো তোমাদেরই একজন, তোমাদের মধ্যেই তো আমার অস্তিত্ব, তাই না? আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো নতুন করে কিছুই বলতে হবে না। আগের ভিডিওতেই যে আমি বলেছি, আমার ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করো তো এবার, যাতে খুব তাড়াতাড়ি আমি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে একদম ভালো একটা জায়গায় পৌঁছতে পারি, যাতে এমন কিছু ব্যবস্থা নিতে পারি যারা দুষ্টুমি করে বারবার তোমাদের আর আমার মাঝে বাধা সৃষ্টি করছে তারা সেটা না করতে পারে। যাই হোক, আমরা শকুন্তলার গল্প শুনছিলাম। আগের পর্বে আমরা শুনেছি মহারাজ মাতলির সঙ্গে দেবরাজ ইন্দ্রের কাছে যাচ্ছেন। তারপর কি হলো? শকুন্তলার সঙ্গে কি এবার দেখা হবে? সেটা জানবার জন্য আজকের পর্বটা। দেবতাদের মুখে হাসি ফুটিয়ে রাজা দুষ্মন্ত স্বর্গ থেকে মর্তে ফিরছেন। সুসজ্জিত পুষ্পরথেই স্বনগরীতে চলেছেন। তার মন প্রাণ জুড়ে রয়েছে অফুরন্ত আনন্দ উচ্ছ্বাস। কালনেমির বংশের দুর্জয় নামক অসুর দলকে পরাজিত করে তিনি দেবতাদের উৎকণ্ঠা মুক্ত করতে পেরেছেন। এও তো কম কথা নয়। এর জন্য তিনি গর্বিতও বটেন। কিন্তু তার এই গর্ব কার্যসিদ্ধির জন্যে নয়। দেবতাদের বিপদের সময় তিনি নিজের বল বীর্যকে কাজে লাগিয়েছেন বলেও নয়। এমনকি দেবরাজ ইন্দ্র তাকে স্মরণ করে যে সম্মান দেখিয়েছেন তার জন্যেও নয়। সারথি মাতলি কিন্তু রাজার এই মন্তব্যকে স্বীকার করলেন না। তিনি প্রতিবাদের সুরে বললেন, দেবরাজ ইন্দ্রের অনুরোধে আপনার কৃতকর্মকে কেন তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করছেন? তিনি আপনার প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করেছেন বই তো নয়। রাজা দুষ্মন্ত বললেন, আমি কি মিথ্যা বলেছি মাতলি? বিদায় মুহূর্তে দেবতাদের সভায় অর্থাসনে বসিয়ে দেবরাজ যার পরনাই সম্মান প্রদর্শন করে আমাকে ধন্য করেছেন। শুধু কি তাই, নিজের গলার থেকে মন্দার ফুলের মালাটি খুলে আমার গলায় পরিয়ে দিয়ে প্রাপ্য সম্মানের চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্মান আমাকে প্রদর্শন করেছেন। এটা তো স্বীকার করতেই হবে। মাতালি মুচকি হেসে বললেন, যোগ্য পাত্রেই যোগ্য সম্মান প্রদর্শন করা হয়েছে। পুরাকালে নৃসিংহ অবতারের সুতীক্ষ্ণ নখও ইদানিং আপনার বাণের মতন সমান প্রশংসার দাবি রাখে। অসুরদের নিধন করে দেবরাজ ইন্দ্রের স্বর্গরাজ্যে শান্তি স্থাপন করেছে আপনার অক্ষয় বাণ। রাজা দুষ্মন্ত ও মাতলি এমনি সমস্ত কথোপকথনের মধ্যে দিয়ে আকাশপথে হস্তিনাপুরের উদ্দেশ্যে চলেছেন।
কিছুক্ষণের মধ্যেই পুষ্পরথ মেঘ লোকে প্রবেশ করল। পায়ের তলায় সুদৃশ্য পর্বত উঁকি মারছে। এক সময় সারথি মাতলি অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই ওই দেখুন হেমকূট নামে পর্বত। তপস্বীদের সিদ্ধি লাভের উপযুক্ত ক্ষেত্র ওই পর্বত। ওই দিকে তাকিয়ে দেখুন, মরীচিপুত্র প্রজাপতি পত্নী অদিতিকে নিয়ে কঠোর তপস্যায় মগ্ন। কি অপরূপ শোভামণ্ডিত তপবন! রাজা উৎসাহ প্রকাশ করে বললেন, মাতলি, এই সুযোগ তো হাতছাড়া করা সঙ্গত হবে না। চলো না, মহর্ষিকে একবারটি দর্শন করে যেতে চাই। হেমকূটে রথ নামা, মহর্ষিকে প্রণাম করে জীবন ধন্য করি। রাজা দুষ্মন্তের অত্যগ্র আগ্রহে মাতলি রজ্জু টেনে রথ অবতরণের ব্যবস্থা করলেন। এক সময় পর্বতের সুবিস্তীর্ণ সমতল স্থানে রথ থামল। রাজা ও মাতলি রথ থেকে অবতরণ করলেন। মাতলি অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই দিকে প্রাতঃস্মরণীয়দের সেই বহু আকাঙ্ক্ষিত তপবন। চলুন এগিয়ে যাওয়া যাক। রাজা সারথি মাতলির সঙ্গে তপবন ভূমির দিকে যাত্রা করলেন। কিছু দূর গিয়ে মাতলি রাজাকে একটা ঝাঁকড়া অশোক বৃক্ষের ছায়ায় বসিয়ে মহর্ষি কর্ণের আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। তার উদ্দেশ্য মহর্ষিকে রাজা দুষ্মন্তের আগমন বার্তা জ্ঞাপন করা। রাজা অশোক বৃক্ষের ছায়ায় বসে বসে আপন মনে ভাবছেন, এখানে তো আমার বাঞ্ছা পূরণের কোনো সম্ভাবনাই দেখছি না। অকস্মাৎ অদূরবর্তী ঝোপের আড়াল থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। আহ, এমন করছিস কেন? কেন এমন অশিষ্ট আচরণ করছিস? কি কথা শুনবি না? আবারও তাই করছিস? রাজা উৎকর্ণ হয়ে কথাগুলো শুনে স্বগতোক্তি করলেন। কি ব্যাপার? কে অশিষ্ট আচরণ করছে? এটা তো সেই জায়গা নয় যে কেউ অশিষ্ট আচরণ করবে। তবে কি, কাকেই বা এ ভাষায় সম্ভাষণ করছে? কেউ শাসন করছে? এগিয়ে গিয়ে দেখাই যাক না ব্যাপারটা কি। কথা বলতে বলতে রাজা কিছুটা এগিয়ে আচমকা থমকে দাঁড়ালেন। চোখের তারায় বিস্ময়ের ছাপ এঁকে তেমনই এক স্বগতোক্তি করলেন। অবাক কাণ্ড তো! কে সুদর্শন বালক? দুজন জটাধারী তপস্বী আবার এর সঙ্গে সঙ্গেই রয়েছে দেখছি। একরত্তি এ বালকের দেহে অতুলনীয় শক্তি, যা এই বয়সের অন্য কোনো বালকের দেহে আশা করাই যায় না। এ কি দুঃসাহসী খেলায় মেতেছে সে! একটি সিংহ শিশু মায়ের স্তন্যপান করছে, আর বালকটি কিনা তার কিশোর ধরে টানাটানি করছে। সিংহ শিশুটি এতে জাতপরনায় বিরক্ত হচ্ছে, তবুও সে তাকে উত্ত্যক্ত করেই চলেছে। এ কি দুঃসাহসিক প্রয়াস! রাজা অদূরে দাঁড়িয়ে নীরবে দেখছেন। বালকটি সিংহ শিশুটির গ্রীবা বলপূর্বক চেপে ধরে বলছে, কিরে, জোর দেখাচ্ছিস কেন? হা কর, আরো বড় করে হা কর। দাঁত দেখা। কি হলো, দাঁত দেখাবি না? দাঁড়া, তবে দেখাচ্ছি মজা। দু হাতে সজোরে তার গ্রীবা চেপে ধরল। তাপসীদের মধ্যে একজন বালকটিকে নিবৃত্ত করতে গিয়ে বলল, কেন মিছে এমন করছো? কেন এমন উত্ত্যক্ত করছো একে? বনের যে সমস্ত জন্তুকে আমরা সন্তান জ্ঞান করি,
যাদের লালন পালন করে বড় করে তুলি, তাদের এমন জ্বালাতন করছো কেন বাচ্চা? ঋষিরা তবে তোমাকে যে সর্বদা মন নাম দিয়েছেন, এখন দেখছি যথার্থই সে নাম। রাজা দুষ্মন্ত অদূরে দাঁড়িয়ে ক্রীড়ারত বালকটির দিকে অত্যগ্র আগ্রহ ও কৌতূহলী মন নিয়ে তাকিয়ে রইলেন। তার দিকে অপলক চোখে তাকিয়ে একসময় শপথোক্তি করলেন, আমি এই মুহূর্তে কেমন এক মানসিক চাঞ্চল্য বোধ করছি। অপরিচিত এই বালকটির প্রতি আমার মনে এমন স্নেহের সঞ্চার হচ্ছে কেন? নিজের ছেলের প্রতি মানুষ যেমন স্নেহ অনুভব করে, এই যেন ঠিক তাই। আমি অপুত্র বলে কি আমার মন স্নেহে এমন উদ্বেল হচ্ছে? মুহূর্তকাল পরে আবার তিনি বলে উঠলেন, এই তো দেখছি মহা তেজস্বী বালক, কিছুতেই তাপসীরা তাকে নিবৃত্ত করতে পারছে না। এমনটা তো সচরাচর চোখে পড়ে না। কে এই বালক? তাপসীটি কিছুতেই যখন বালকটিকে নিবৃত্ত করতে পারল না, তখন সে এক নতুন পন্থা অবলম্বন করতে গিয়ে বলল, সিংহ শিশুটাকে ছেড়ে দিলেই তোমাকে একটা খেলনা দেব। খেলনার কথা শুনে উৎসাহিত হয়ে বালকটি হাত বাড়ালো। বালকের হাতের চক্রবর্তী তিলকটির দিকে আচমকা রাজার দৃষ্টি গেল। তিনি চিহ্নটি দেখি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কেবলমাত্র তাপসীটি তার সঙ্গিনীকে লক্ষ্য করে বলল, খেলনার কথা এর মন ভুলবে না, তুই বরং এক ছোট্টে কুটিরে রং করা মাটির ময়ূরটা নিয়ে আয়গে। তাপসীটি কুটিরের উদ্দেশ্যে পা বাড়ালে রাজা আবার আপন মনে ভাবতে লাগলেন, কি ব্যাপার, এই দুষ্টু বালকটি এমন করে মন প্রাণ জুড়ে বসেছে। সবে যাদের বুদ্ধির বিকাশ ঘটে, অকারণে যাদের মুখে হাসির ছোপ ফুটে ওঠে, মুখে যাদের এমন আধো আধো মধুর বলি, এমন সন্তানদের কোলে নিয়ে যারা তাদের গায়ের ধুলো নিজের গায়ে মাখতে পারে, তাদের জীবনই তো সার্থকতায় পরিপূর্ণ। মানব জীবন তাদেরই ধন্য। বালকটি কিন্তু নিজের কাজ করেই চলেছে। সিংহ শিশুটিকে দু হাতে চাপটে ধরে তাকে তার মায়ের কাছ থেকে সরিয়ে আনার চেষ্টা করছে। পর মুহূর্তেই আবার সে কিশোর ধরে টানাটানি খেলায় মত্ত হলো। কিছুতেই সে দমবার পাত্র নয়। রাজা নিজেকে দূরে রাখতে পারলেন না, বালকটির কাছে এগিয়ে গেলেন। সস্নেহে বললেন, ও হে ঋষি বালক, তুমি কেন এমন তপবন বিরুদ্ধ কাজে লিপ্ত হয়েছ? কি চাও তুমি? তাপসী এগিয়ে এসে বলল, এ ঋষি বালক নয়, একে ঋষি বালক মনে করে আপনি ভুল করছেন। রাজা সলজ্জভাবে বললেন, কিছু মনে করবেন না, এই তপবনটির কথা চিন্তা করেই এরকম সম্বোধন করেছি। কথা বলতে বলতে তিনি দুপা এগিয়ে এসে বালকটির কাঁধে হাত দিয়ে চমকে উঠে শপথোক্তি করলেন, অপরের বংশজাত এই শিশুটিকে স্পর্শ করে যদি আমার শরীরে এমনভাবে বিদ্যুতের শিহরণ জাগে, মনে এমন অভাবনীয় সুখের সঞ্চার হয়, তবে যে সৌভাগ্যবান এর জন্মদাতা, সে কি স্পর্শ করে কি আত্মপ্রসাদী না লাভ করে, তার মনে কি অপরিসীম রোমাঞ্চই না জাগবে। তাপসী বলল, মহাশয়, কিছু মনে করবেন না, একটা কথা বলছি। যদিও আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবুও পরস্পরের মুখে
অদ্ভুত একটি সাদৃশ্য লক্ষ্য করে যার বর্ণনাই অবাক হচ্ছি। এই বালক দুষ্ট প্রকৃতির হলেও অপরিচিত আপনার সান্নিধ্যে এসে কেমন নম্র হয়ে উঠেছে দেখুন, যেন মন্ত্রে বশীভূত ফণীবর। রাজা বালকটিকে কোলে তুলে নিয়ে অনুসন্ধিৎস দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। মুহূর্তকাল এভাবে কাটিয়ে একসময় তাপসীকে জিজ্ঞেস করলেন, এ বালক যদি ঋষি বালক না হয় তবে কোন বংশোদ্ভূত? তাপসী বলল, ঋষি বালক অবশ্যই নয়, পুরু বংশোদ্ভূত এ বালক। আজ তবে এইটুকুই থাক। আমার শ্রোতারা আশা করি বুঝতেই পেরেছেন পিতা পুত্রের মিলন হতে চলেছে, কিন্তু শকুন্তলা, তার সাথে কবে মিলন হবে? আর একটু না হয় অপেক্ষা করি, আর একটি পর্ব। পারবে তো তোমরা? আমি জানি তোমরা পারবে। আমি খুব তাড়াতাড়ি আসছি শকুন্তলার পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণের জন্য এই পর্বটাকে মন দিয়ে শোনো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রাতপরি পরিবারে নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শুনতে তোমরা আমার পাশে থাকো। তোমাদের রাতপরি আবার আগের মতন তোমাদের বান্ধবী হয়ে ফিরবে তোমাদের কাছে। একটু সময়ের অপেক্ষা, সেই সময়টুকু আমাকে দেবে তো? আমি জানি আমাকে দেবে। তাহলে বন্ধুরা, আজকের মতন তবে বিদায় দাও। যারা নতুন আছো তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও, আর যারা পুরনো আছো তারা ভিডিওটাকে শেয়ার করে দাও। আর অতি অবশ্যই এই পর্বটা কেমন লাগলো, ভালো মন্দ যাই হোক না কেন, কমেন্টে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। তোমাদের কমেন্ট না পেলে মনে হয় আমি বোধহয় তোমাদেরকে খুশি করতে পারলাম না, বোধহয় আমার পরিবেশনায় অনেকটাই খামতি থেকে গেল। তাই কি? সেটা হলে তবে সেটাও আমাকে জানাও, না হলে আমি আরো ভালো করে তোমাদের গল্প কি করে পরিবেশনা করব। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের দিন ঠিক রাত্রির 10টায়।